নমস্কার প্রিয় চাষি বন্ধু, বড়দের আমার প্রণাম, ছোটদের অসংখ্য ভালোবাসা জানিয়ে আজকের নতুন ভিডিও স্টার্ট করছি। প্রত্যেকবারের মতো আবারও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইউটিউব থাম্বনেল পিকচার দেখে বুঝতেই পারছেন যে আজকের ভিডিওর মাধ্যমে আমি কি শেয়ার করব। তাই ভিডিওটি না টেনে বা স্কিপ করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। নতুন ভিউয়ার্সদের রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। আর সকল সাবস্ক্রাইবার্সদের আমি অসংখ্য ধন্যবাদ জানাবো, সঙ্গে রিকোয়েস্ট করবো আমার পাশে থাকবার জন্য। আমি চিংড়ির কালচার সংক্রান্ত বিভিন্ন মতামত ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আমার শেয়ার করা ইনফরমেশানগুলি যদি কোনোভাবে ভুল থাকে, সেক্ষেত্রে আপনি কমেন্টের মাধ্যমে সঠিকটা জানাবেন, বা সঠিক ইনফরমেশান আপনার কাছে থাকলে সেটা শেয়ার করবেন। আপনার শেয়ার করা ইনফরমেশানের সাহায্যে বহু চাষি উপকৃত হবে। ভেনামি চিংড়ি চাষ চলাকালীন একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে জলের রং লালচে বাদামি বর্ণ ধারণ করা। বলে রাখি, জলের রং লালচে বাদামি বর্ণ ধারণ করলে কালচার চলাকালীন অবস্থায় বহু গুরুত্বপূর্ণ সমস্যা চলে আসে। জল এইরকম রং ধারণ করলে জলের পিএইচ এবং হার্ডনেস লেভেল বেড়ে যায়, যার ফলে চিংড়ি ইজি মল্টিং করতে পারে না। আবার ইজি মল্টিং না হবার কারণে কালচার পন্ডে চিংড়ি মরতে থাকে এবং রানিং মোর্টালিটি সিনড্রোম অর্থাৎ আরএমএস চলে আসে। কালচার রানিং স্টেজে যাতে এই রকম সমস্যা উপস্থিত না হয়, সেই জন্য আপনাকে যেটা করতে হবে সেটি হলো ওয়াটার পিএইচ এবং টোটাল হার্ডনেস মেনটেন করতে হবে। তার জন্য আপনাকে কি করতে হবে, সঠিক সময়ে মিনারেলস এবং ওয়াটার প্রোবায়োটিক অ্যাপ্লাই করতে হবে, সঙ্গে সঠিকভাবে ফিড ম্যানেজমেন্ট করতে হবে, অর্থাৎ চিংড়ির জন্য উপযুক্ত পরিমাণে ফিডিং করতে হবে। সঠিক সময়ে চেক ট্রে অবজার্ভ করতে হবে, অর্থাৎ কোনোভাবেই পন্ডে ওভার ফিডিং করা যাবে না। বিশেষ করে ভেনামি পন্ডে ফিড ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই কথাটা চিরন্তন সত্য এবং প্রচলিতভাবে চলে। সুতরাং বন্ধুগণ, এক কথায় বলতে গেলে উপযুক্ত এবং সঠিক পরিমাণে ফিড ম্যানেজমেন্ট, নির্দিষ্ট সময়ে জলের প্রোবায়োটিক অ্যাপ্লাই করলে কখনোই রেড অ্যালগি আসবে না। এই রেড প্লাঙ্কটন হাই হলে যে সমস্ত ক্ষতি হয় তা হলো, চিংড়ি প্রচুর পরিমাণে খাদ্য গ্রহণ করে। প্রতি সপ্তাহে যে পরিমাণে খাদ্য গ্রহণ করবে তার তুলনায় গ্রোথ স্লো হবে। অতিরিক্ত খাদ্য গ্রহণের সঙ্গে সঙ্গে যদি সঠিক গ্রোথ না আসে, সেক্ষেত্রে পন্ডে ফিডেপসিয়ার অনেক বেশি যাবে। কালচার রানিং স্টেজে বেশ কয়েকদিন যাবৎ পুকুরের জলের রং লালচে বাদামি বর্ণ থাকলে ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে WFS অর্থাৎ হোয়াইট ফেসেস সিনড্রোম, যেটাকে আমরা সাদা পায়খানা বলে চিনে থাকি। অনেকে এটাকে হোয়াইট ফিকেল ডিজিজ বলে থাকেন। আর এই হোয়াইট ফিকেল ডিজিজ এলে ভেনামি চাষের ক্ষেত্রে কী পরিমাণ মারাত্মক ক্ষতি হয় সে তো আপনারা খুব ভালো করেই জানেন। এবার আপনার মধ্যে কোশ্চেন আসতেই পারে যে পুকুরের লাল জল অর্থাৎ রেড অ্যালগি সম্পূর্ণ কাটিয়ে জলের রং সম্পূর্ণ নর্মাল অবস্থায় আনবো কী করে। এবার বলে রাখি, যদি কালচার রানিং স্টেজে রেড অ্যালগি অর্থাৎ ডাইনোপ্লাজা চলে আসে, সেক্ষেত্রে কি করবেন, প্রথমে ওয়াটার এক্সচেঞ্জ করবেন। এই জল পরিবর্তনের ক্ষেত্রে চেষ্টা করবেন মিনিমাম হলে 3 ভাগ জলের 1 ভাগ পুরোপুরি চেঞ্জ করতে, ম্যাক্সিমাম হলে 50% ওয়াটার এক্সচেঞ্জ করুন। ওয়াটার এক্সচেঞ্জ কমপ্লিট হলেই জিওলাইট এবং ডলোমাইট একসাথে মিশিয়ে সারা পুকুরে ছড়িয়ে দিন এরিয়েশন চলাকালীন অবস্থায়। এই জিওলাইট এবং ডলোমাইট অ্যাপ্লিকেশান করার পরবর্তী 24 ঘন্টা বাদ দিয়ে স্ট্রং কোয়ালিটির ওয়াটার প্রোবায়োটিক অ্যাপ্লাই করুন। তবে ওয়াটার এক্সচেঞ্জ করার সময় একটা বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দেবেন, তা হচ্ছে আপনি যখন কালচার পুকুর থেকে লাল জল বার করে দিয়ে নতুন জল পুকুরে যোগ করবেন, যেই পুকুর থেকে জল যোগ করবেন, রিজার্ভ পয়েন্ট থেকে জল তুলবার পূর্বে 48 থেকে 72 ঘন্টা আগে ব্লিচিং করে জল পুরো পিউরিফাই করে রাখবেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে রিজার্ভার পন্ডের জল যেন পুরো স্বচ্ছ থাকে, এই ব্যাপারটি ভীষণ গুরুত্ব সহকারে পালন করবেন। আবার যে সমস্ত পন্ডে ওয়াটার এক্সচেঞ্জের সুবিধা নেই, উক্ত পন্ডগুলিতে কিভাবে লাল জল কাটাবেন তা হচ্ছে, সর্বপ্রথম পন্ডে ওয়াটার পিএইচ চেক করবেন। ওয়াটার পিএইচ যদি নর্মাল অবস্থায় থাকে, সেক্ষেত্রে সামান্য পরিমাণে ব্লিচিং পাউডার এবং অল্প পরিমাণে PP অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট একসাথে মিশিয়ে এরিয়েশন চলাকালীন অবস্থায় সারা পুকুরে ছড়িয়ে দিন। কালচার পন্ডে এই ব্লিচিং এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করার পূর্বে অতি অবশ্যই মেজর মিনারেলস করে তার সাথে EDTA পাউডার মিশিয়ে চিংড়িগুলোকে নরম করে রাখবেন। এই ওয়াটার স্যানিটাইজার অ্যাপ্লাই করার পরবর্তী সময় পুকুরের অ্যামোনিয়া এবং নাইট্রেট লেভেল চেক করবেন। যদি অ্যামোনিয়া পরিলক্ষিত হয়, সেক্ষেত্রে ইউকা পাউডার এবং জিওলাইট একসাথে মিশিয়ে
সাইনি ওয়েদার দেখে এরিয়েশন বন্ধ থাকাকালীন অবস্থায় ছড়িয়ে দেবেন। আবার যদি নাইট্রেট পরিলক্ষিত হয় সেক্ষেত্রে বাজার থেকে দানা লবণ কিনে সারা পুকুরে ছড়িয়ে দেবেন। এর পরবর্তী গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পুকুরে নেমে বটম লেভেল চেক করুন। পন্ড বটম লেভেলে যদি কালো মাটি পরিলক্ষণ করেন সেক্ষেত্রে পুকুরের মাটি পরিষ্কার করার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন মাটির প্রোবায়োটিক নদীর বালির সাথে খুব ভালো করে মিশিয়ে সারা পুকুরে ছড়িয়ে দেবেন। বিশেষ করে ফিডিং বেডে বেশি করে ছড়াবেন। আগামী 48 ঘন্টার মধ্যে উপযুক্ত পরিমাণে ওয়াটার প্রোবায়োটিক অ্যাপ্লাই করবেন, যার মধ্যে ব্যাসিলাস স্ট্রেন্থ থাকবে ন্যূনতম 10 to 12 বিলিয়ন CFU পার গ্রাম। এর সঙ্গে মেজর মিনারেলস অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে ম্যাগনেসিয়াম ক্লোরাইড বেশি পরিমাণে প্রয়োগ করবেন। আপনার কালচার পুকুরে জলের রং যদি লালচে বাদামি ধারণ করে সেক্ষেত্রে এইভাবে ট্রিটমেন্ট করলে আমি আশা করছি আপনার জল লাল রং কেটে নর্মাল অবস্থায় অর্থাৎ পাতলা সবুজ বর্ণ ধারণ করবে। এবং এই সম্পর্কে বিশদে জানতে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। বর্ষাকালে চিংড়ি চাষ করতে গেলে যে সমস্ত গুরুত্বপূর্ণ সমস্যাগুলি হয়ে থাকে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি সমস্যা হচ্ছে হোয়াইট ফিকেল অর্থাৎ সাদা পায়খানা। এই রোগের কারণে সেকেন্ড ক্রপের ম্যাক্সিমাম পুকুরগুলো হারভেস্টিং হয়ে যায়। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আবহাওয়ারও পরিবর্তন হয়েছে, তাই আজ থেকে 4-5 বছর আগে আপনি যেভাবে ভেনামি চাষ করতেন বা ভেনামি চাষ করে যেভাবে রোগ তাড়াতেন একইভাবে ট্রিটমেন্ট করলে এখনকার রোগবালাই থেকে মুক্তি পাবেন না সহজে। বহু ফার্মার আমাকে অলরেডি জানিয়েছেন যে বিগত বছরগুলিতে যেভাবে ট্রিটমেন্ট করে সাদা পায়খানা তাড়িয়েছিলেন 2024 সালে দাঁড়িয়ে একই ট্রিটমেন্ট করেও কোনো লাভ হয়নি। বর্তমান পরিস্থিতিতে শুধুমাত্র যে আবহাওয়া জলবায়ুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভেনামি উৎপাদন হচ্ছে তা নয়, সবসময় খেয়াল করবেন মেডিসিনের গুণগত মান কমে গেছে। অর্থাৎ যে সমস্ত প্রোডাক্ট আপনি কালচার পন্ডে ইউজ করছেন উক্ত প্রোডাক্টগুলোর গুণগত মান কমে যাওয়ার দরুন বর্তমান কাজ হচ্ছে না। আমি একটা উদাহরণ দিয়ে বলি, যে মেডিসিন 200 গ্রাম দিলে কাজ হতো আজকের দিনে দাঁড়িয়ে উক্ত মেডিসিন 400 গ্রাম অ্যাপ্লাই করলেও কাজ হচ্ছে না। বর্ষার সময় অর্থাৎ সেকেন্ড ক্রপ রানিং অবস্থায় যাতে আপনার পুকুরে হোয়াইট ফিকেল অর্থাৎ সাদা পায়খানা না আসে তার জন্য প্রথম গার্ড হিসাবে আপনাকে যেটা করতে হবে যে জল ঢোকানোর পূর্বে খুব ভালো করে বটম ট্রিটমেন্ট করবেন। খুব ভালো করে বটম ট্রিটমেন্ট করার পরবর্তী সময় প্রত্যেক একর এরিয়াতে প্রায় 1000 কেজি কোলিচুন অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড অ্যাপ্লাই করবেন। ক্যালসিয়াম অক্সাইড অ্যাপ্লাই করার 5 থেকে 7 দিন বা 10 দিনের মধ্যে কালচার পন্ডে খুব ভালো করে ছেঁকে জল ঢোকালেন। পুকুরে জল ঢোকানো কমপ্লিট হলেই আপনারা যেটা করেন সেটা হচ্ছে প্রথমে ব্লিচিং অ্যাপ্লিকেশান করেন, তার পরবর্তী 2 থেকে 3 দিন বাদ দিয়ে ওয়াটার স্যানিটাইজার হিসাবে বিকেসি বা ব্রোমিন অথবা আয়োডিন অ্যাপ্লাই করেন। এক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব ব্লিচিং করার পূর্বে ওয়াটার স্যানিটাইজার হিসাবে বিকেসি 80% অ্যাপ্লাই করবেন। এবার আপনাদের মধ্যে কোশ্চেন আসবে যে ব্লিচিং করার পূর্বে বিকেসি কেন অ্যাপ্লিকেশান করব। এক্ষেত্রে আমার পার্সোনাল ওপিনিয়ন আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা খুব ভালো করেই জানেন যে কালচার রানিং স্টেজে ইজি মল্টিং করানোর জন্য মাঝে মধ্যে বিকেসি 80% অ্যাপ্লাই করা হয়ে থাকে। পন্ডে জল তুলবার সময় আপনি যতই ফিল্টারেশন মেনটেন করুন অর্থাৎ যতই সেফটিভাবে পুকুরে জল তুলুন না কেন, পোকার ডিম, মাছের ডিম বা কিছু কাঁকড়ার ডিম এমনকি ছোট ছোট চিংড়ির ডিমও চলে আসে, যা পরবর্তীকালে বিভিন্নভাবে কালচার করলে অর্থাৎ ব্লিচিং, বিকেসি, প্রোবায়োটিক, মিনারেলস ইত্যাদি অ্যাপ্লিকেশন করার পরবর্তী সিড স্টকিং প্রক্রিয়ার সময় ছোট ছোট বিভিন্ন জলজ জীব পরিলক্ষিত হয়। এবার আপনি যদি ব্লিচিং করার পূর্বে বিকেসি অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে ছোট ছোট ডিমগুলো দ্রুততার সহিত এবং ইজিলি হ্যাচিং হয়ে যাবে। 3 দিন বাদ দিয়ে ব্লিচিং করলে উক্ত ডিমগুলি থেকে হ্যাচিং হয়ে তৈরি হওয়া পোনাগুলো খুব সহজে নষ্ট হয়ে যায়। এর ফলে বিভিন্ন অবাঞ্ছিত জীবের বংশবিস্তার পুরোপুরি নষ্ট হয়ে গেল। এর পরবর্তী সময় খুব ভালো করে ট্রিটমেন্ট করুন অর্থাৎ সয়েল প্রোবায়োটিক, মিনারেলস এবং ওয়াটার প্রোবায়োটিক অ্যাপ্লাই করার পরবর্তী সময় পুকুরে সিড স্টকিং করুন। চিংড়ির ছোট অবস্থায় অর্থাৎ 30 থেকে 40 দিনের মধ্যে মনোসালফেট, মনোথাইসালফেট জাতীয় ভাইরাস গার্ড কখনোই অ্যাপ্লাই করবেন না। সংক্ষেপে বলতে গেলে ট্রিপল সল্ট জাতীয় ভাইরাস গার্ড কখনোই অ্যাপ্লাই করবেন না চিংড়ির ছোট অবস্থায়, কারণ
এই সমস্ত কেমিক্যাল গ্রেডের ভাইরাস গাট চিংড়ির ওপরে ট্রেস নিয়ে আসে, বিশেষ করে ছোট অবস্থায়। চিংড়ির শরীরে ট্রেস চলে আসবার কারণে ভেনামি চিংড়িগুলো ইজি মল্টিং করতে পারে না। আবার এই ইজি মল্টিং করতে না পারবার কারণে চিংড়ির ইমিউনিটি পাওয়ার কমে যায়, যার ফলে চিংড়ির গ্রোথ স্লো হয়ে যায়। এই স্লো গ্রোথের কারণে ইএইচপি বা হোয়াইট পিকেল চলে আসে চিংড়ি কালচারে। সাধারণত নোটিস করবেন, আপনি যে কালচারিস্ট অথবা টেকনিশিয়ানের থ্রু কাজ করছেন, ওনারা আপনাকে সাজেস্ট করবে প্রথমে মিনারেল অ্যাপ্লিকেশান করুন, পরের দিন ট্রিপল সল্ট জাতীয় ওয়াটার স্যানিটাইজার করুন, তারপরের দিন ইউকা পাউডার এবং জিওলাইট একসাথে অ্যাপ্লাই করুন। এই ইউকা পাউডার এবং জিওলাইট অ্যাপ্লিকেশান করার পরবর্তী সময় সয়েল প্রোবায়োটিক করুন, সয়েল প্রোবায়োটিক দেওয়ার পরে ওয়াটার প্রোবায়োটিক করুন। সাধারণত এইভাবেই ট্রিটমেন্ট করায়। সবসময় চেষ্টা করবেন যে সঠিক পরিমাণে বা উপযুক্ত পরিমাণে পন্ডে ফিডিং করতে। যদি সঠিকভাবে ফিড ম্যানেজমেন্ট করতে পারেন, তাহলে সাদা পায়খানার 50% সলিউশন আপনি নিজেই করে রাখতে পারবেন। সঙ্গে চিংড়ির গাট লাইন অর্থাৎ খাদ্যনালী সুস্থ রাখতে হবে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে বহু সায়েন্টিস্ট কালচার আপগ্রেডেশন হিসাবে প্রোবায়োটিক বেস স্যানিটাইজার তৈরি করেছেন। সক্রিয় এবং কার্যকারিতা দেখে এই প্রোবায়োটিক বেস স্যানিটাইজার অ্যাপ্লাই করতে পারেন। এই প্রোবায়োটিক বেস ভাইরাস গার্ড করলে আপনাকে এক্সট্রা করে বহু মেডিসিন প্রয়োগ করতে হচ্ছে না ট্রিপল সল্ট অ্যাপ্লাই করার মতো। প্রিয় চাষি বন্ধুগণ, আপনারা হয়তো খুব ভালো করেই জানেন যে ভেনামি চিংড়ি চাষ করতে দুটো প্রোডাক্ট কন্টিনিউয়াসলি ইউজ করতে হয়। এক নম্বর হচ্ছে প্রোবায়োটিক, 2 নম্বর হচ্ছে মিনারেলস। এক্ষেত্রে প্রোবায়োটিকের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে চিংড়ির শরীরকে সুস্থ রাখা, সঙ্গে ইমিউনিটি পাওয়ার বাড়ানো অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। আর মিনারেলসের কাজ হচ্ছে চিংড়িকে ইজি মল্টিং করানো। আপনি হয়তো রুটিন ম্যাপে টাইমলি প্রোবায়োটিক এবং মিনারেলস অ্যাপ্লাই করছেন, সেগুলো জলের মধ্যেই থেকে যাচ্ছে, তা কখনোই চিংড়ির শরীরে অ্যাডাপ্ট হচ্ছে না। চিংড়ির শরীরে যাতে মিনারেলস পৌঁছায়, সেই জন্য লিকুইড মিনারেলস ফিডে মাখিয়ে চিংড়িকে খাওয়াবো। এই লিকুইড মিনারেল অ্যাপ্লিকেশানের মাধ্যমে চিংড়ির শরীরে খুব সহজে মিনারেলস পৌঁছে যাবে, যার ফলে মল্টিং করতে কোনো রকম সমস্যাই হবে না। উপযুক্ত এবং অথেন্টিক চারা না নিয়ে চাষ করলে আপনার পন্ডে হোয়াইট পিকেল আসবেই। আপনি যে সিড পারচেস করছেন, চারার মধ্যে ইএইচপি থাকলে বেশিরভাগ চান্সেস থাকে সাদা পায়খানা হওয়ার। পূর্বেই বলেছি যে সাদা পায়খানা রোধ করতে সঠিকভাবে ফিড ম্যানেজমেন্ট করা ভীষণ জরুরি। কালচার পন্ডে উপযুক্তভাবে ফিড ম্যানেজমেন্ট করতে সঠিক সময়ে ট্রে অবজারভেশন করা ভীষণ জরুরি বলে আমি মনে করি। তাছাড়া আপনি যদি সঠিক ফিড চিংড়িকে না খাওয়ান, সেক্ষেত্রে আপনার পন্ডে হোয়াইট পিকেল আসতে বাধ্য। একটা উদাহরণ দিয়ে বলি, আপনি যে ফিড প্রয়োগ করছেন তার মধ্যে উপযুক্ত পরিমাণ ইনগ্রেডিয়েন্টস আছে কি না সেটা জানেন কি? সঠিক পরিমাণে প্রোটিন, ফ্যাট, ফাইবার, ফিশ মিল, ফিশ অয়েল, ভিটামিন সি এবং গ্রস এনার্জি, এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস সঠিক মাত্রায় না থাকে, সেক্ষেত্রে ফিডের গুণগত মান উপযুক্ত থাকবে না। এবার আমি প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস সম্পর্কে বিশদে বলি। ভেনামি চাষ করতে যে ফিড আপনি প্রয়োগ করছেন তার মধ্যে প্রোটিন পার্সেন্ট থাকতে হবে 36 to 38%। এছাড়াও 5% ফ্যাট, 12% ময়েশ্চার, 4% ফাইবার, সব মিলিয়ে গ্রোস এনার্জি থাকবে 3750 ক্যালোরি পার কেজি ফিডে। সবকটা ইনগ্রেডিয়েন্টস উপযুক্ত পরিমাণ রেশিওতে না থাকলে এবং সঠিক টেম্পারেচারের মাধ্যমে মিক্সিং করে ফিড মেড না করলে, ফিড তৈরি করে চিংড়িকে খাওয়ালে চিংড়ির মধ্যে হোয়াইট পিকেল মাস্ট বি আসবেই। সঠিক ফিড ব্যবহার করার সঙ্গে সঙ্গে কখনোই ওভার ফিডিং করবেন না, অর্থাৎ প্রয়োজন অতিরিক্ত ফিড পুকুরে কখনোই প্রদান করবেন না। ফিড ওয়েস্টেজ হওয়া মানে পুকুরের তলদেশ অর্থাৎ বটম লেভেল পুরোপুরি নষ্ট হয়ে যাবে। আর পুকুরের তলদেশ অর্থাৎ বটম লেভেল নষ্ট হওয়া মানে বিভিন্ন প্রকার বিষাক্ত টক্সিক গ্যাস তৈরি হবে, যেমন অ্যামোনিয়া, নাইট্রেট, H2S ইটিসি। তার সঙ্গে ক্ষতিকর প্রভাব সৃষ্টিকারী ব্যাকটেরিয়া খুব দ্রুততার সহিত বংশ বিস্তার করবে, যার ফলে ভিব্রিও এসপিপি এবং প্যারাসাইটিক প্রোটোজোয়ার যুগ্ম সমন্বয় ঘটবে, যার কারণে আপনার চিংড়ি হোয়াইট পিকেল ডিজিজ আক্রান্ত হবে। বর্ষাকালে সাদা পায়খানা আসার আরও একটা প্রধান কারণ হচ্ছে উপযুক্ত পরিমাণে আবহাওয়ার অভাব। প্রিয় চাষি বন্ধু, আমরা সকলেই জানি যে বর্ষাকালে ভেনামি চাষ মানে ড্যামেজ ওয়েদারে চিংড়ি চাষ করা হয়, অর্থাৎ অনুপযুক্ত আবহাওয়াতে চিংড়ি চাষ করা, সঙ্গে পরিচর্যা করা। ভেনামি চিংড়ির মেটাবলিক সিস্টেম এবং ডাইজেস্টিভ হেলথ
ঠিক থাকে 32 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে। আপনারা খুব ভালো করেই জানেন যে বর্ষাকালে চিংড়ি চাষ করা মানে এর থেকে কম টেম্পারেচারে চিংড়ি কালচার করা। লো টেম্পারেচার হওয়ার কারণে এদের মেটাবলিক সিস্টেম সঠিকভাবে কাজ করে না, সঙ্গে ডাইজেস্টিভ হেলথও নষ্ট হয়ে যায়। এরা অধিক খাদ্য গ্রহণ করবে কিন্তু ডাইজেস্ট করতে পারবে না, আর এই ফিড ডাইজেস্ট করতে না পারার কারণে পুকুরে সাদা পায়খানা চলে আসবে। আর বর্ষাকালে চাষ মানে পুকুরের পাড় ধুয়ে জল নিচে নেমে কালচার পন্ডে জমা হতে থাকে, যার কারণে কালচার পন্ডে অর্গানিক লোড হতে থাকে, যার ফলে এনিমি ব্যাকটেরিয়া হিসেবে ভিব্রিও খুব দ্রুততার সহিত বংশবিস্তার করে এবং ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে। তার জন্য আমাদের ভিব্রিও কন্ট্রোল করতে হবে। এই ভিব্রিও কন্ট্রোল করার ক্ষেত্রে প্রত্যেক সপ্তাহে অর্থাৎ প্রতি 7 থেকে 10 দিন অন্তর একবার করে স্ট্রং ওয়াটার প্রোবায়োটিক অ্যাপ্লাই করতে হবে। অন্যভাবে বলতে গেলে আপনার পুকুরের জলের রং যদি ঘোলা অর্থাৎ টার্বিডিটি হয়, সেক্ষেত্রেও সাদা পায়খানা আসতে পারে। এই বিষয়টাকে একটা উদাহরণের সাহায্যে বোঝাই। আপনি সঠিক ফিড দিয়েছেন, টাইমলি মিনারেলস এবং প্রোবায়োটিক অ্যাপ্লাই করছেন, কালচার পন্ডে ফিড ম্যানেজমেন্টও সঠিকভাবে করছেন, শুধুমাত্র জলের রং ঘোলা থাকবার কারণে আপনার পুকুরে সাদা পায়খানা চলে আসবে। জলে টার্বিডিটি হওয়ার কারণে আপনি যে ফিড পুকুরে প্রদান করছেন, এরিয়েশন বন্ধ থাকাকালীন অবস্থায় পুকুরের ঘোলা ভাব কেটে পলি ফিডের উপর গিয়ে বসছে। এমন অবস্থায় কালচাররত চিংড়িগুলো সঠিক পরিমাণে খাদ্য গ্রহণ করবে না। ফিডের গায়ে পলি বসার কারণে কালচাররত চিংড়িগুলো কালো মাটি অর্থাৎ পুকুরে স্লজ খেতে শুরু করবে। আর যে সমস্ত চিংড়ি এই প্রকার ফিড গ্রহণ করবে ওদের গাট ইনফেকশন হয়ে যাবে, এর মাধ্যমেও পুকুরে সাদা পায়খানা চলে আসবে। তাছাড়া ক্লাইমেট ফ্ল্যাকচুয়েশন করলেও সাদা পায়খানা চলে আসে। হঠাৎ করে গুমোট আবহাওয়া, হঠাৎ করে প্রবল বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টিপাতের পরের দিন প্রখর রৌদ্র, যার কারণে ওয়াটার পিএইচ বাফারিং হতে থাকে। সেই জন্য কালচার পন্ডে কখনো হাই পিএইচ আবার কখনো লো পিএইচ পরিলক্ষিত হবে। আর এই পিএইচ বাফারিং যদি 0.5-এর উপরে চলে যায়, সেক্ষেত্রে কালচাররত চিংড়িগুলো ট্রেস খেয়ে যাবে। এছাড়াও ন্যাচারাল ডিজাস্টারের জন্য সাদা পায়খানা চলে আসে, যেমন খরা, বন্যা ইত্যাদি। বর্ষায় সাদা পায়খানা আসার আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পুয়ার ফার্ম ম্যানেজমেন্ট। এর মধ্যে আসে ওয়াটার অ্যান্ড বটম কন্ডিশন ক্লিন রাখা। এছাড়াও পন্ডে এরিয়েশন অনুযায়ী আপনাকে স্টকিং করতে হবে। এরিয়েশন সেট আপের উপর ডিপেন্ড করছে আপনার পন্ডে কী পরিমাণ বায়োমাস ভবিষ্যতে তৈরি হবে। আপনি যে পরিমাণ বায়োমাস কালচার করুন না কেন, ডিও লেভেল 4-এর নিচে যেন না নামে। যদি উচ্চ ঘনত্বে চাষ করতে যান, এমন অবস্থায় ডিও লেভেল মেনটেন করতে কালচার পন্ডে মাল্টিপল প্লেসে এরিয়েটার সেট আপ করা ভীষণ জরুরি। আপনি স্টকিং ডেন্সিটি হাই করে পুকুরের চারা মজুত করলেন, কিন্তু এরিয়েশন সিস্টেম যথেষ্ট উপযুক্তভাবে সেট আপ নেই, তাহলে কি হবে? হাই স্টকিং পন্ডে সঠিক পরিমাণে এরিয়েশন রানিং না করা, ওয়াটার পিএইচ লেভেল প্রতিনিয়ত আপ অ্যান্ড ডাউন ঘটবে, ডিও লেভেল লো হবে, ফিড ওয়েস্টেজ হবে এবং এরিয়েশনে ঘাটতি দেখা যাবে। ওয়াটার প্যারামিটার্স এবং বটম কন্ডিশন সঠিক না থাকবার কারণে পন্ডে হোয়াইট পিকল চলে আসে। ফিড ওয়েস্টেজ হওয়ার কারণে অ্যামোনিয়া এবং নাইট্রেট লেভেল বেড়ে যায়, যার ফলে চিংড়ি বসবাসের সম্পূর্ণ একটি অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়। উক্ত পরিবেশে এসপিপি এবং প্রোটোজোয়া গ্যাগেরিয়ান ব্যাকটেরিয়া যুগ্মভাবে মিলিত হয়, দ্রুত বংশবিস্তার করে, তার সাথে ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে, তার সঙ্গে কালচার পন্ডটিকে পুরোপুরি ধ্বংস করে দেয়। বর্ষাকালে চাষ করতে গিয়ে যদি এইসব সমস্যার মুখোমুখি হন, তাহলে অতি অবশ্যই আপনার পন্ডে কালচার চলাকালীন অবস্থায় হোয়াইট ফিকেল ডিজিজ চলে আসবে। ডিজিজ অ্যাটাক করার পরবর্তী সময় ট্রিটমেন্ট করার চেয়ে ডিজিজ যাতে না আসে তার জন্য প্রিভেনশন নেওয়া ভীষণ জরুরি বলে আমি মনে করি। এই কনসেপ্ট যদি আমরা শুরুর থেকেই মেনটেন করি, সেক্ষেত্রে যে কোনো ডিজিজ আসার আগেই আমরা ওভারকাম করব। হোয়াইট ফিকেল ডিজিজ প্রতিরোধ করতে যে সমস্ত পন্থাগুলি অবলম্বন করতে হবে তা হচ্ছে গুড কোয়ালিটি সিড স্টকিং করতে হবে, অর্থাৎ ইএইচপি সিড কোনোভাবেই পুকুরে ফেলা যাবে না। তার সঙ্গে উপযুক্ত পরিমাণে ফিড ম্যানেজমেন্ট করতে হবে। কালচার পন্ডে অ্যাপ্লাই করার পূর্বে গুড কোয়ালিটির ফিড চুজ করতে হবে। কঠোরভাবে বায়োসিকিউরিটি মেনটেন করতে হবে, বেটার ফার্ম ম্যানেজমেন্ট করতে হবে, সঙ্গে ক্লাইমেট ফ্ল্যাকচুয়েশন কন্ট্রোল করতে হবে। নিজের এফিসিয়েন্সি প্রয়োগ করে চারাগুলোকে সঠিকভাবে ট্রিটমেন্ট করতে হবে। এই বিষয়গুলি যদি আপনি সঠিকভাবে মেনটেন করতে পারেন, তাহলে সাদা পায়খানা থেকে বর্ষাকালেও অনেক দূরে থাকবেন।
পূর্বেই উল্লেখ করেছি ভিব্রিও এসপিপি এবং প্যারাসাইটিক প্রোটোজোয়া গ্যাগেরিয়ানের যুগ্ম সমন্বয়ে গঠিত হয় হোয়াইট পিকেল অর্থাৎ সাদা পায়খানা। এই রোগের কারণে চিংড়ির 50% হেপাটোপ্যানক্রিয়াস পুরোপুরি নষ্ট হয়ে যায়, 100% চিংড়ির গাটলাইন পুরোপুরি নষ্ট হয়ে যায়, অর্থাৎ চিংড়ির খাদ্যনালী পুরোপুরি নষ্ট হয়ে যায়। কালচার পন্ড এই রোগে আক্রান্ত হলে 50% অ্যাবাভ আরএমএস এবং লুসেল হয়ে সার্ভাইভাল কমে যাবে। এসপিপি এবং প্যারাসাইটিক প্রোটোজোয়া অ্যাটাক করলে চিংড়ির মস্তকে অবস্থিত হেপাটোপ্যানক্রিয়াসের নিচে অর্ধচন্দ্রাকৃতি অংশটি সবুজ বর্ণনা ধারণ করে হলুদ বর্ণে রূপান্তরিত হবে, যার ফলে ফিড গ্রহণ করতে অনীহা দেখা দেবে, অর্থাৎ সঠিকভাবে খাদ্য গ্রহণ করবে না, যার ফলে চিংড়ির গ্রোথ তুলনামূলকভাবে স্লো হবে। এর ফলে গাট ইনফেকশন হয়ে সাদা পায়খানা পুকুরে ভাসতে থাকে। এছাড়াও চেক ট্রেতেও আপনি দেখতে পাবেন চিংড়ির গাটলাইন জুড়ে এই সাদামল পরিলক্ষিত করবেন। যদি কালচার রানিং স্টেজে এরকম লক্ষণ আপনার পুকুরে পরিলক্ষিত হয়, এটাই হচ্ছে সাদামল বা হোয়াইট পিকেল। এর জন্য জৈব নিরাপত্তা খুব কঠোরভাবে মেনটেন করবেন, অর্থাৎ বাইর থেকে সাদা পায়খানার ক্যারিয়ার কোনোভাবে যেন প্রবেশ করতে না পারে তার দিকে বিশেষ খেয়াল রাখবেন। তার জন্য পুকুরের চারদিকে ক্রাব নেট দিয়ে খুব ভালো করে ঘিরবেন। পুকুরের সিলিং বরাবর বার্ড ফেন্সিং সুতো ঘিরবেন। সঙ্গে ফার্মের মধ্যে বিভিন্ন প্রাণী এবং মানুষজনের প্রবেশ নিষেধ করতে হবে। এর সঙ্গে মাটি এবং জলের গুণগত মান সঠিক রেখে কালচার করতে হবে। মাটির গুণগত মান ঠিক রাখতে বটম ট্রিটমেন্ট করার সময় উচ্চ ক্ষমতা সম্পন্ন সয়েল প্রোবায়োটিক ব্যবহার করবেন। আর জলের গুণমান ঠিক রাখতে ভালো মানের ওয়াটার প্রোবায়োটিক অ্যাপ্লাই করবেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গাট ইনফেকশন থেকে চিংড়িগুলোকে রক্ষা করা। চিংড়ির যাতে গাট ইনফেকশন না হয় তার জন্য উপযুক্ত পরিমাণে ফিডের সাথে গাট প্রোবায়োটিক মিশিয়ে খাওয়াতে হবে। এসপিপি এবং প্যারাসাইটিক প্রোটোজোয়া অস্বাস্থ্যকর পরিবেশে খুব দ্রুততার সহিত বংশবিস্তার করে এবং চিংড়ির গাটে বাসা বাঁধে। সঠিক মাত্রায় ট্রিটমেন্ট করার ফলেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের প্রভাবে সাদা পায়খানা চলে আসে পুকুরে। যখন অত্যাধিক পরিমাণে বৃষ্টিপাত চলবে তখন খাদ্য প্রদানের পরিমাণটা একটু রিডিউস করবেন। একটা উদাহরণের সাহায্যে বলি, আপনার পুকুরে যদি সারাদিনে 10 কেজি ফিড লাগে, আপনি 9 কেজি 500 গ্রাম ফিড প্রদান করুন বা 9 কেজি ফিড প্রদান করুন, কিন্তু কখনোই 10 কেজি 100 গ্রাম ফিডিং করবেন না। আমরা যে ফিডটি পুকুরে প্রদান করে থাকি ওটা হচ্ছে হাই প্রোটিনযুক্ত ফিড। ওটা ওয়েস্টেজ হলেই পুকুরের জল এবং মাটির পরিবেশ পুরোপুরি নষ্ট হয়ে যায়। বিশেষ করে পন্ডে বটম লেভেল পুরোপুরি ক্রাশ হয়ে যায়। পুকুরের বটম লেভেল মানে চিংড়ির খাদ্য খাওয়ার জায়গা। উক্ত পরিবেশ যদি নষ্ট হয়ে যায় তাহলে চিংড়ি সার্ভাইভ করবে কি করে? এই অস্বাস্থ্যকর পরিবেশে ভিব্রিও এসপিপি এবং প্যারাসাইটিক প্রোটোজোয়া গ্যাগেরিয়ান দ্রুত ইনক্রিজ হয়, বংশবিস্তার করে, তার সঙ্গে চিংড়ির হোস্টকে ক্ষতিগ্রস্ত করে। হোয়াইট পিকেল দেখা গেলে 50% ফিড প্রদান করবেন, তার সঙ্গে হিউজ পরিমাণে ওয়াটার এক্সচেঞ্জ করব। ওয়াটার এক্সচেঞ্জ সম্পূর্ণ কমপ্লিট হলেই কালচার পন্ডে মেজর মিনারেলস অ্যাপ্লিকেশান করব। আর মেজর মিনারেলস করার 24 ঘন্টার মধ্যে ওয়াটার স্যানিটাইজার হিসাবে বিকেসি কিংবা ব্রোমিন অথবা আয়োডিন অ্যাপ্লাই করবেন। এই ওয়াটার স্যানিটাইজারের সাথে কপার সালফেট অর্থাৎ তুঁতে অল্প পরিমাণ দিতে পারেন। প্রত্যেক 1000 স্কোয়ার মিটার এরিয়ার জন্য কপার সালফেট 300 থেকে 400 গ্রাম দেবেন জলের উচ্চতা অনুযায়ী। ওয়াটার স্যানিটাইজার সঙ্গে তুঁতে মিশিয়ে অ্যাপ্লাই করলে এসপিপি এবং প্যারাসাইটিক প্রোটোজোয়া পুরোপুরি ধ্বংস হয়ে যায়। স্যানিটাইজার অ্যাপ্লাই করার পরের দিন পুকুরের অ্যামোনিয়া এবং নাইট্রেট লেভেল চেক করবেন। যদি অ্যামোনিয়া নাইট্রেট দেখা যায় সেক্ষেত্রে অ্যামোনিয়ার জন্য ইউকা পাউডার এবং জিওলাইট অ্যাপ্লাই করবেন। আবার নাইট্রেটের জন্য দানাদার লবণ পুকুরে ছড়িয়ে দেবেন। আবার যদি কালচার পুকুরে অ্যামোনিয়া নাইট্রেট জাতীয় ক্ষতিকর গ্যাসের আবির্ভাব না ঘটে সেক্ষেত্রে সাইনি ওয়েদার দেখে উচ্চ ক্ষমতা সম্পন্ন মাটির প্রোবায়োটিক নদীর বালির সাথে খুব ভালো করে মিশিয়ে এরিয়েশন বন্ধ থাকাকালীন অবস্থায় সারা পুকুরে ছড়িয়ে দিন এবং এই সয়েল প্রোবায়োটিক অ্যাপ্লাই করার পরবর্তী 2 থেকে 3 ঘন্টা অন্তত এরিয়েশন দেবেন না এবং তার একদিন বাদ দিয়ে প্রিমিয়াম কোয়ালিটির ওয়াটার প্রোবায়োটিক অ্যাপ্লাই করুন। এইভাবে ওয়াটার ট্রিটমেন্ট করে চিংড়িগুলোকে কালচার করে সাদা পায়খানার হাত থেকে রক্ষা করতে পারবেন। এবার বলে রাখি, যেহেতু ভিব্রিও এসপিপি এবং প্যারাসাইটিক প্রোটোজোয়া গ্যাগেরিয়ান চিংড়ির গাটে বাসা বাঁধে, তাই গাটলাইন আমাদের সুস্থ রাখতে হবে। এই চিংড়ির গাট সুস্থ রাখবার জন্য গাট প্রোবায়োটিক সপ্তাহে অন্ততপক্ষে 3 থেকে 4 দিন একটা করে মিলে ফিডের সাথে মিশিয়ে অ্যাপ্লাই করতে হবে। এর সঙ্গে যে সমস্ত পুকুরে সাদা পায়খানা আক্রান্ত হবে উক্ত পুকুরগুলিতে জাল ফেলে চিংড়িগুলোকে ভালো করে অবজার্ভ করুন, বিশেষ করে চিংড়ির গাটলাইন এবং মস্তকে অবস্থিত হেপাটোপ্যানক্রিয়াস নামক অংশটিকে। যদি চিংড়ির হেপাটোপ্যানক্রিয়াস
গ্রিন কালার না থাকে, ইয়েলো কালার বা রেডিশ কালার হয়ে থাকে, সেক্ষেত্রে হ্যাপাটোপ্যানক্রিয়াস রিলেটেড বিভিন্ন ফিড সাপ্লিমেন্ট পাওয়া যায়, ওগুলো পারচেস করে ফিডের সাথে মাখিয়ে চিংড়িকে খাইয়ে দিন। এছাড়াও বলে রাখি, চিংড়ির শরীরে যাতে ইজিলি মিনারেলস পৌঁছতে পারে সেজন্য লিকুইড মিনারেলস ফিডের সাথে মিশিয়ে অ্যাপ্লাই করুন। সবসময় মনে রাখবেন, আপনার কালচার করা চিংড়িগুলো কালচাররত অবস্থায় যেন দুর্বল না হয়ে পড়ে, তার জন্য পুকুরের ডিও লেভেল ঠিক রাখতে হবে। এই ডিও লেভেল ঠিক রাখবার জন্য রাতের বেলা এরিয়েশন টাইমিংটা বাড়িয়ে দেবেন, প্রয়োজন হলে অক্সিজেন পাউডার অ্যাপ্লাই করবেন। কালচাররত চিংড়িগুলির ইমিউনিটি পাওয়ার স্ট্রং করে সঙ্গে জল এবং মাটির গুণগত মান সঠিক থাকলে কখনোই আপনার পুকুরে সাদা পায়খানা বা হোয়াইট পিকেল আসবে না। অর্থাৎ আপনার পুকুরে কালচার চলাকালীন অবস্থায় ভিব্রিও এসপিপি এবং প্যারাসাইটিক প্রোটোজোয়া গ্যাগেরিয়ান ক্ষতিকর প্রভাব সৃষ্টি করতে পারবে না। যদি এইভাবে ট্রিটমেন্ট করতে পারেন তাহলে অতি অবশ্যই আপনার পন্ড থেকে সাদা পায়খানা চলে যাবে। ভেনামি চাষ করতে গেলে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কালচার পুকুরের সাথে রিজার্ভার থাকা। বিশেষ করে সামার ক্রপ চলাকালীন অবস্থায় ওয়াটার রিজার্ভারের যথেষ্ট গুরুত্ব রয়েছে। আপনি যদি রিজার্ভার রেখে কালচার করেন সেক্ষেত্রে মেডিসিন এক্সপেন্সেস আপনার কমে যাবে। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে ভেনামি চাষ করাকালীন অবস্থায় অতি অবশ্যই রিজার্ভার রাখবেন। এর একটা পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরছি। প্রত্যেক 4000 স্কোয়ার মিটার এরিয়ার জন্য 3000 এরিয়াতে চিংড়ি কালচার করবেন এবং 1000 এরিয়া ওয়াটার রিজার্ভার হিসাবে ছেড়ে দেবেন। আপনার এখানে মনে হতেই পারে যে ওয়াটার রিজার্ভার যদি 1000 স্কোয়ার মিটার এরিয়া ছেড়ে দিই সেক্ষেত্রে কিছু সংখ্যক এরিয়া চাষ না করেই ব্লক করে ফেলছেন। না, এটা ভুল ভাবছেন। একটা ওয়াটার রিজার্ভার পন্ড কালচার রানিং স্টেজে আপনাকে কিভাবে হেল্প করবে তা আপনি কল্পনাও করতে পারছেন না। অতীতে বহু পন্ড অলরেডি হারভেস্ট হয়ে গেছে রিজার্ভারের অভাবে। আমার ব্যক্তিগত সাজেশান হচ্ছে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কখনোই পূর্বের ভুল করবেন না, মানে রিজার্ভার না রেখে কখনোই কালচার করবেন না। এবার হয়তো আপনার মধ্যে কোশ্চেন আসবে, আমি এত করেই রিজার্ভার রাখার কথা বলছি, কিন্তু রিজার্ভার রাখলে আপনি কি উপকার পাবেন বা কালচার চলাকালীন অবস্থায় আপনাকে কিভাবে হেল্প করবে এই রিজার্ভার, তা নিয়ে বিস্তারিত আলোচনা করছি। সঙ্গে থাকুন, একটুও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। কালচার পন্ডে জল ঢোকানো থেকে শুরু করে হারভেস্টিংয়ের আগে পর্যন্ত ওয়াটার রিজার্ভারের গুরুত্ব ওতপ্রোতভাবে কালচারের সাথে জড়িয়ে আছে। কালচার পন্ডে জল তুলবার পূর্বে অতি অবশ্যই ওয়াটার রিজার্ভারে আপনি জল ঢোকান। রিজার্ভারে ওয়াটার স্টকিং পুরোপুরি কমপ্লিট হলেই বাইরে থেকে জলের সাথে আসা ঘোলাটে ভাব অর্থাৎ টার্বিডিটি সেডিমেন্ট হতে সময় দিন। রিজার্ভার পন্ডে ঘোলা ভাব কাটলেই পিপি ইউজ করুন, অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করে জলটাকে পিউরিফাই করুন। প্রত্যেক 1000 স্কোয়ার মিটার এরিয়াতে এভারেজ 5 ফুট জলে 1 থেকে 1.5 কেজি পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করুন। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাপ্লাই করার পরবর্তী 24 থেকে 48 ঘন্টা বাদ দিয়ে কালচার পন্ডে জল তুলুন রিজার্ভার পন্ড থেকে। এই অবস্থায় কি করলেন যে কালচার পুকুরে ঘোলাহীন এবং বিশুদ্ধ জল পুকুরে তুললেন। এর পরবর্তী সময় খুব ভালোভাবে ওয়াটার ট্রিটমেন্ট করে সিড স্টকিং করলে খুব ভালো সার্ভাইভাল আপনি আশা করবেন বা খুব ভালো সার্ভাইভাল আপনি পাবেন। ভেনামি চাষে চিংড়ি ভাষা থেকে শুরু করে লাল জল, ঘোলা জল, হাই ব্লুম ওয়াটার, এনিমি ব্যাকটেরিয়া লোডেড ওয়াটার কিংবা কালচার পন্ডে প্লাঙ্কটন ক্রাশ হলে আপনার কালচাররত চিংড়িগুলোকে ইন্ডিয়ান আর্মির মতো সুরক্ষা প্রদান করে রিজার্ভার ওয়াটার। উক্ত পরিস্থিতিগুলি উপস্থিত হলে রিজার্ভার ওয়াটারের খুব প্রয়োজন হয়, আর ঠিক তখনই মারণদায়ী ওষুধের কাজ দেয় এই রিজার্ভার ওয়াটার। তাই আপনাকে আমি সাজেস্ট করব রোগবালাইহীন এবং অল্প মেডিসিন প্রয়োগের মাধ্যমে চিংড়ি উৎপাদন করতে গেলে অতি অবশ্যই রিজার্ভার রাখবেন, বা রিজার্ভার যদি নাও থাকে তাহলে কালচার করার পূর্বে রেডি করে নেবেন। বর্তমান পরিস্থিতিতে ভেনামি চাষের ক্ষেত্রে ওয়াটার এক্সচেঞ্জের চেয়ে বড় কোনো মেডিসিন বর্তমানে নেই। সঠিক নিয়মবিধি এবং সঠিক সময়ে যদি আপনি ওয়াটার এক্সচেঞ্জ করেন সেক্ষেত্রে কোনো রকম রোগবালাই ছাড়াই চিংড়ি বড় করে তুলতে পারবেন। চিংড়ি চাষের একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে চিংড়ির ওজন যথাক্রমে যখন 12-13 গ্রাম বা তার বেশি হয়ে যায় তখন বিভিন্ন প্রকার রোগ ব্যাধি চলে আসে, যেমন সাদা পায়খানা, WSSV, RMS, ইটিসি। এই RMS এবং হোয়াইট ফিকেলকে অনেকাংশে নিয়ন্ত্রণ করে থাকে ওয়াটার এক্সচেঞ্জ। কালচার পন্ডে ওয়াটার এক্সচেঞ্জ করার পূর্বে প্রপার ওয়ে আপনাকে রপ্ত করতে হবে। কালচার পন্ডে সিড স্টকিং করার পরবর্তী 10 থেকে 12 দিন বাদ দিয়ে প্রথম 30 দিন পর্যন্ত অল্প অল্প করে পুকুরে জল তুলুন।
শুধুমাত্র কালচার পন্ডে রিজার্ভার পন্ড থেকে জল তুলবেন। এক্ষেত্রে ওয়াটার এক্সচেঞ্জের কোনো স্টোরি আসছে না। কালচার রানিং স্টেজে প্রথম 30 দিনের মধ্যে যে পরিমাণ জল পুকুরে যোগ করবেন, সবসময় চেষ্টা করবেন এরিয়াটার রানিং স্টেজে পুকুরে জল দেওয়ার। এর পরবর্তী সময়ে জল তোলার পরিমাণটা ইনক্রিজ করবেন। আপনার চারার বয়স যখন 30-35 দিনের বেশি পেরিয়ে যাবে, তখন কালচার পন্ড থেকে জল বার করে দেবেন এবং রিজার্ভার থেকে পিউরিফাই করে নতুন জল পুকুরে তুলবেন। বিশেষ কিছু নিয়মবিধি মেনে যদি এই প্রক্রিয়া আপনি হারভেস্টিং পর্যন্ত সম্পন্ন করেন, সেক্ষেত্রে বিভিন্ন রকম ডিজিজ অ্যাটাক থেকে রক্ষা পাবেন। কালচার রানিং স্টেজে কোনো রকম ডিজিজ অ্যাটাক ছাড়াই চিংড়ি বড় করে বাজারজাত করতে পারেন। চিংড়ির বয়স যখন 50 দিন পেরিয়ে যাবে, তখন জাল ফেলে চিংড়িগুলোকে খুব ভালো করে পর্যবেক্ষণ করবেন। মল্টিং স্টেজ দেখে প্রথমে হিউজ পরিমাণে ওয়াটার এক্সচেঞ্জ করবেন। অর্থাৎ আপনার কালচার পন্ডের জলের উচ্চতা যদি 5 ফুট হয়ে থাকে, সেক্ষেত্রে মিনিমাম 1 থেকে 1.5 ফুট জল বার করবেন, ম্যাক্সিমাম হলে 2 ফুট পর্যন্ত। বার করে দেওয়া জলের ঘাটতি পূরণ করতে রিজার্ভার পন্ড থেকে জল তুলবেন পুকুরে। ওয়াটার এক্সচেঞ্জ কমপ্লিট হলেই মিনারেলস এবং ইডিটিএ পাউডার অ্যাপ্লাই করে চিংড়িগুলোকে নরম রাখবেন, যাতে ইজিলি মল্টিং করতে পারে। বডি ক্রাম্প এবং হোয়াইট মাসেল থেকে রক্ষা পেতে মেজর মিনারেলস হিসাবে পটাশিয়াম ক্লোরাইড এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইড অ্যাপ্লাই করবেন নির্দিষ্ট রেশিওতে। মিনারেলস অ্যাপ্লিকেশন করার পরবর্তী সময় পুকুরের বটম লেভেল চেক করুন। যদি বটম লেভেল ডিস্ট্রয় হয়ে থাকে, সেক্ষেত্রে স্ট্রং সয়েল প্রোবায়োটিক অ্যাপ্লাই করে বটম ট্রিটমেন্ট করুন। আবার যদি পুকুরের বটম লেভেল ঠিক থাকে, সেক্ষেত্রে কোনো প্রকার বটম ট্রিটমেন্ট করার প্রয়োজন নেই। শুধুমাত্র স্ট্রং ওয়াটার প্রোবায়োটিক অ্যাপ্লাই করে পুকুরে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া অ্যাড করুন, যার ফলে আপনার কালচার করা চিংড়িগুলোর ইমিউনিটি পাওয়ার আগের থেকে অনেক বেড়ে যাবে। এই ইমিউনিটি পাওয়ার স্ট্রং থাকবার কারণে চিংড়িগুলো টাইমলি মল্টিং করবে। চিংড়ি ইজি মল্টিং করলে খাদ্য গ্রহণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে বা ইজিলি খাদ্য খায়। উপযুক্ত পরিমাণে খাদ্য গ্রহণ করবার কারণে চিংড়ি খুব দ্রুত বেড়ে ওঠে, আর এই দ্রুত বেড়ে যাওয়ার কারণে ফিড এফসিআর খুব ভালো পাওয়া যায়। আবার বিশেষ ক্ষেত্রে আপনার পন্ডে যখন অ্যামোনিয়া নাইট্রেট বা ক্ষতিকর H2S গ্যাস লোড হয়ে থাকে, যদি টেস্ট টিউবের মাধ্যমে পরীক্ষা করে দেখতে পান এরকম গ্যাস পুকুরে রয়েছে, সেক্ষেত্রে হিউজ পরিমাণে ওয়াটার এক্সচেঞ্জ করলে এই সমস্ত গ্যাস খুব সহজে দূরীভূত হয়ে যায়। জলের রং যদি অধিক পরিমাণে সবুজ হয়, অর্থাৎ হাই ব্লুমিং জল হলে আপনি ওয়াটার এক্সচেঞ্জ করুন। ওয়াটার এক্সচেঞ্জ কমপ্লিট হলেই লিকুইড প্রোবায়োটিক অর্থাৎ পিএস জাতীয় প্রোবায়োটিক অ্যাপ্লাই করুন অল্প পরিমাণ, সেক্ষেত্রে 100% কাজ পাবেন। আবার অন্যথায় বলতে গেলে আপনার পন্ডের জলের রং যদি টার্বিডিটি অর্থাৎ ঘোলাটে বর্ণ ধারণ করে, সেক্ষেত্রে হিউজ পরিমাণে ওয়াটার এক্সচেঞ্জ করুন। ওয়াটার এক্সচেঞ্জ কমপ্লিট হলেই কলিচুন অ্যাপ্লাই করুন রাত্রিকালীন সময় এরিয়েশন চলাকালীন অবস্থায়। আশা করছি আপনার জলের ঘোলাভাব কেটে যাবে। আবার যদি ওয়াটার কালার স্বাভাবিক না থেকে লালচে বাদামি বর্ণ ধারণ করে, সেক্ষেত্রে সর্বপ্রথম হিউজ পরিমাণে ওয়াটার এক্সচেঞ্জ করুন। ওয়াটার এক্সচেঞ্জ কমপ্লিট হলেই জিওলাইট পাউডার এবং ডলোমাইট পাউডার একসাথে মিশিয়ে এরিয়েশন চলাকালীন অবস্থায় সারা পুকুরে জল করে ছড়িয়ে দিন। এই জিওলাইট এবং ডলোমাইট পাউডার অ্যাপ্লাই করার 24 ঘন্টা বাদ দিয়ে স্ট্রং কোয়ালিটির ওয়াটার প্রোবায়োটিক অ্যাপ্লাই করুন। প্রিয় চাষি বন্ধুগণ, আমরা একদম ভিডিওর অন্তিম পর্যায়ে পৌঁছে গেছি। সন্দেহ হয়ে এসছে, তাই আজকে আর বেশি সময় নিলাম না। কালচার সম্পর্কিত যে কোনো মতামত জানতে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেখা হবে আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। উইথ লাভ, পবিত্র দাস।